কল্পনা করুন আমাদের পৃথিবী থেকে 1100 মিলিয়ন কিলোমিটার দূরে এমন একটা রহস্যময় গ্রহ আছে যেখানে নীল আকাশ, প্রবাহমান ঝর্ণা আর গভীর নীল মহাসাগর সবকিছুই আছে, ঠিক যেন আমাদের পৃথিবীর এক যমজ প্রতিচ্ছবি। সেখানে হয়তো নদী বয়ে চলে, আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ, আর হয়তো সেখানে নিঃশ্বাস নিচ্ছে এমন কোনো উন্নত সভ্যতা যাদের কথা আমরা শুধু গল্পেই পড়েছি। নাসার আবিষ্কৃত এই গ্রহটা কি মানবজাতির সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় ঘর, নাকি এটা কোনো এলিয়েন সভ্যতার অস্তিত্বের দিকে ইঙ্গিত করছে? প্রশ্ন হলো, সেখানে কি সবে জীবনের জন্ম হয়েছে, নাকি কোনো সভ্যতা সেখানে তাদের শেষ নিঃশ্বাস গুনছে? পৃথিবী থেকে এত দূরে যেখানে আলো পৌঁছাতেও বহু বছর সময় লাগে, সেখানে কি কোনোদিন মানুষের পদচিহ্ন পড়বে, নাকি যারা সেখানে আছে তারা কোনোদিন আমাদের খোঁজে পৃথিবীতে আসবে? এই সমস্ত রোমাঞ্চকর প্রশ্নের উত্তর এবং মানুষের দ্বিতীয় পৃথিবীর সন্ধান সত্যি কি পূর্ণ হতে চলেছে, সেই সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আগে আপনাদের মহাবিশ্বের সেই নিয়মটা বুঝতে হবে যা সব কিছুর ওপর প্রযোজ্য। জন্ম এবং মৃত্যু, এটা হলো মহাবিশ্বের এক শাশ্বত সত্য। প্রতিটা নক্ষত্র, প্রতিটা গ্রহ, প্রতিটা উপগ্রহ, সবার বয়স নির্ধারিত। আমাদের পৃথিবী, আমাদের চাঁদ, এমনকি সূর্য, সবকিছু একটা মহাজাগতিক টাইমারের টিকটিক শব্দে এগিয়ে চলেছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, যেখানে 200 কোটিরও বেশি নক্ষত্র আছে, এবং প্রতিটা নক্ষত্রের চারপাশে অসংখ্য গ্রহ, উপগ্রহ এবং উল্কাপিণ্ড ঘুরছে। এদের মধ্যে এমন কিছু গ্রহ আছে যাদের পরিস্থিতি হুবহু আমাদের পৃথিবীর মতো। বিজ্ঞানীরা এদের মধ্যে এমন কিছু গ্রহ খুঁজে বের করেছেন যেখানকার তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ এবং বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে এতটাই মিলে যায় যে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা সবথেকে বেশি। তাহলে কি এই গ্রহগুলোই আমাদের ভবিষ্যৎ? আমাদের আগামী প্রজন্ম কি সেখানে থাকতে পারবে, নাকি তাদের শেষ প্রজন্ম আমাদের কাছে পৌঁছাবে, নাকি সেখানে আগে থেকে অন্য কেউ উপস্থিত আছে যারা নিজেদের পৃথিবীতেই সুখে আছে? চলুন এবার সেই দ্বিতীয় পৃথিবীর কথায় আসা যাক। 2017 সালে বিজ্ঞানীদের টেলিস্কোপ এমন একটা গ্রহের কথা জানতে পারে যেটা আমাদের পৃথিবী থেকে মাত্র 11 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর নাম দেওয়া হয় রস 128b। এটা শুধুমাত্র একটা এক্সো প্ল্যানেট নয়, বরং এটা মানব সভ্যতার জন্য দ্বিতীয় এক বাসস্থানের সম্ভাবনা। বিজ্ঞানীরা দেখেছেন যে রস 128b পৃথিবীর মতোই তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থিত, অর্থাৎ এটা খুব বেশি গরম নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। ঠিক যতটা তাপমাত্রা জীবনের জন্য প্রয়োজন, এর তাপমাত্রা ঠিক সেই রকমই। এর পৃষ্ঠের তাপমাত্রা অনেকটা আমাদের পৃথিবীর মতোই হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আকারে এটা পৃথিবীর তুলনায় কিছুটা বড় এবং ওজনে পৃথিবীর তুলনায় কিছুটা ভারী। তবে সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো এর প্যারেন্ট স্টারের বয়স, যার বয়স প্রায় 9.5 বিলিয়ন বছর। ভাবুন তো, একটা নক্ষত্র আমাদের সূর্যের থেকেও দ্বিগুণ প্রাচীন, যদিও বর্তমানে এটা অত্যন্ত শান্ত এবং প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর অর্থ হলো রস 128b যদি তার নক্ষত্রের খুব কাছেও থাকে, তা সত্ত্বেও তাকে ক্ষতিকারক রেডিয়েশনের সম্মুখীন হতে হবে না। আপনারা হয়তো ভাবছেন যে তাহলে সমস্যাটা কোথায়? এক্ষেত্রে দূরত্ব হলো সবথেকে বড় সমস্যা। 11 আলোকবর্ষ পাড়ি দেওয়া একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমাদের সবথেকে দ্রুতগামী মহাকাশযান পার্কার সোলার প্রোবের স্পিডেও যদি সেখানে যাওয়া হয়, তাহলে সেখানে পৌঁছাতে প্রায় 18,000 বছর সময় লাগবে। তাহলে কি এই স্বপ্ন কখনো পূরণ হবে না? আমরা কি আদৌ সেখানে কখনো যেতে পারবো? বিজ্ঞানীরা মনে করেন যদি আমরা সফলভাবে অ্যাডভান্সড প্রপালশন টেকনোলজি, ওরাপ ড্রাইভ বা ইন্টারস্টেলার ইঞ্জিন তৈরি করতে পারি, তাহলে একদিন হয়তো আমরা রস 128bর মাটিতে পা রাখতে পারবো। আর সেই জায়গাটা মানুষের বসবাসের জন্য সবথেকে আদর্শ স্থান হতে পারে, কারণ সেখানে রেডিয়েশনের ভয়, অত্যাধিক তাপমাত্রার সমস্যা, এই সব কিছুই নেই, বরং প্রাণের বিকাশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এটা হলো এমন একটা গ্রহ যেটা আমাদের পৃথিবীর মতোই, কিন্তু আমাদের থেকে অনেক দূরে আছে, তবে হয়তো একদিন আমাদের চোখের সামনে থাকবে। একটা আশার কথা হলো রস 128b বা এই ধরনের যে গ্রহগুলোর সন্ধান পাওয়া গেছে, সেগুলো এটাই প্রমাণ করে যে আমরা হয়তো এই ব্রহ্মাণ্ডে একা নই। বন্ধুরা, পরবর্তী গ্রহটা হলো TOI 700d। এই এক্সোপ্ল্যানেটটা 2018 সালের অক্টোবর মাসে খুঁজে বের করা হয়। তবে এটা কেপলার টেলিস্কোপের মাধ্যমে নয়, বরং ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট TESS এর মাধ্যমে আবিষ্কার করা হয়। 2009 সালে লঞ্চ হওয়া কেপলার টেলিস্কোপ 9 বছর পর্যন্ত বিজ্ঞানীদের অনেক সাহায্য করে। তবে কেপলারের অবসরের পর TESS তার জায়গা নিয়ে নেয়, যে কেপলারের তুলনায় 400 গুণ বড় এলাকায় গ্রহ খুঁজতে সক্ষম। এটা ট্রানজিট মেথডের মাধ্যমে TOI 700d ছাড়াও আরও দুটো গ্রহ TOI 700b এবং TOI 700c খুঁজে পেয়েছে। আপনারা যারা জানেন না যে ট্রানজিট মেথড কি,
তাদের জানিয়ে রাখি যে কিছু গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা অনেক কম হয়ে থাকে, যার ফলে সেই গ্রহগুলো তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করার সময় টেলিস্কোপের সাহায্যে আসা লাইট এবং তাদের নক্ষত্রের থেকে আসা লাইটের মাঝখানে চলে আসে। এই ধরনের পরিস্থিতিতে সেই গ্রহের লাইট টেলিস্কোপের কাছে যেতে যেতে অনেকটাই কমে যায়। এই আলোর পরিবর্তন দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে সেখানে কোনো গ্রহের অস্তিত্ব আছে। বাকি দুটো গ্রহ বিজ্ঞানীরা এই পদ্ধতিতে খুঁজে বের করেছেন। TY-700D তার নক্ষত্রকে মাত্র 37 দিনে একবার প্রদক্ষিণ করে এবং এটাও তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে আছে, যদিও নক্ষত্রটা আমাদের সূর্যের তুলনায় অনেকটাই ছোট। TY-700D তার নক্ষত্রের অনেক কাছে আছে, যার ফলে তার গরম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে TY-700C, যেটা নেপচুনের আকারের একটা গ্যাসীয় গ্রহ, তার তুলনায় 700D সম্পর্কে বিজ্ঞানীরা বলেন যে এই এক্সোপ্ল্যানেটটার সঙ্গে আমাদের পৃথিবীর অনেক মিল আছে এবং সেখানে বায়ুমণ্ডলের উপস্থিতির প্রবল সম্ভাবনা আছে। তবে এটা পৃথিবী থেকে 101.4 আলোকবর্ষ দূরে অবস্থিত। পার্কার সোলার প্রোবের সাহায্যে যদি এখানে যাওয়া হয় তাহলে সেখানে পৌঁছাতে প্রায় 1,60,000 বছর সময় লাগবে, যা আপাত দৃষ্টিতে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এবার প্রক্সিমা সেন্টাউরি বির কথা বলবো। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রক্সিমা সেন্টাউরি বি ভবিষ্যতে মানুষের নতুন ঠিকানা হতে পারে। এই গ্রহটাকে আরও ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা 2036 সালে একটা প্রজেক্ট লঞ্চ করতে চলেছেন, যার মাধ্যমে নির্ধারণ করা যাবে যে এই গ্রহটা মানুষের বসবাসের জন্য কতটা উপযোগী। অন্যান্য এক্সোপ্ল্যানেটের তুলনায় প্রক্সিমা সেন্টাউরি বি আমাদের পৃথিবীর অনেক কাছে অবস্থিত, তাই এখানে পৌঁছানো তুলনামূলকভাবে অনেক সহজ। তাও বিজ্ঞানীদের মতে আলোর গতিবেগে 10% স্পিডে চললেও সেখানে পৌঁছাতে আমাদের 42 বছর সময় লাগবে। এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে সবথেকে দ্রুত গতিসম্পন্ন মহাকাশ যান হল পার্কার সোলার প্রোব, যার গতিবেগ আলোর গতিবেগের 0.064%। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলোর গতিবেগে 10%-এ পৌঁছাতে আমাদের এখনও বহু বছর সময় লাগবে। বন্ধুরা, এবার সেই গ্রহের সম্পর্কে কথা বলবো যেটা পৃথিবীর থেকে দূরে আছে ঠিকই, তবে আলোর গতিবেগে সেখানে পৌঁছাতে 1400 বছর সময় লাগতে পারে। এই গ্রহটা হলো কেপলার 452b, যেটা আমাদের পৃথিবীর তুলনায় 60% বড় এবং এটা তার নক্ষত্রকে ঠিক সেইভাবেই প্রদক্ষিণ করে যেভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। নাসার কেপলার মিশনের মাধ্যমে আবিষ্কৃত এই গ্রহটার উপরে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নজর আছে, কারণ এটা হ্যাবিটেবল জোনের মধ্যে পড়ে, অর্থাৎ এখানে খুব বেশি গরম কিংবা ঠান্ডা কোনোটাই নেই। এখানকার পরিবেশ একদম পৃথিবীর মতোই। এখানে তরল জল থাকার সম্ভাবনা প্রবল। আর যদি সেখানে জল থাকে তাহলে হয়তো সেখানে নদী, হ্রদ এবং সমুদ্র আছে, আর সেই সমুদ্রে প্রাণের স্পন্দনও থাকতে পারে। কেপলার 452b আমাদের থেকে 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত। বর্তমান রকেট প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে প্রায় 26 মিলিয়ন বছর সময় লাগবে, যা আমাদের পক্ষে অসম্ভব। ভবিষ্যতে যখন আমরা ওয়ার্প ড্রাইভ, ওয়ার্মহোলস বা কোয়ান্টাম ট্রাভেলের মতো প্রযুক্তি বুঝতে পারব, তখন হয়তো মানুষ সেখানে পা রাখতে সক্ষম হবে। এই অনন্ত মহাবিশ্বে প্রতিটা গ্রহই যেন এক একটা গল্প, যেখানে কেপলার 452b আমাদের ভবিষ্যৎ সম্ভাবনার এক আয়না। আমরা মহাবিশ্বের এক কোণে নতুন এক পৃথিবীর সন্ধান পেয়েছি, কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা কি তার যোগ্য? মানুষ কি নিজের ঘরকে এতটাই ধ্বংস করে ফেলেছে যে এখন তারা নিজেদের বাঁচানোর জন্য অন্য কোনো ঘর খুঁজছে? তবে এটা ঠিক যে আমরা এই মহাবিশ্বে একা নই। হয়তো অন্য কোনো গ্রহে অন্য কেউ ঠিক মানুষের মতোই বসে ভাবছে যে মহাবিশ্বে কি অন্য কোথাও কেউ আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মহাবিশ্বের অন্য কোনো গ্রহে কি কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।